প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল ভোরে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি বাংলাদেশ। ডারউইনে গোটা দলের প্রথম অনুশীলন, হাসানের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। পাইপলাইনকে আরও শক্তিশালী করতেই এ দলকে নিয়ে ভিন্ন পরিকল্পনা। প্রোটিয়া সফরে সাইফ আফিফকে ফর্মে ফেরানোর চ্যালেঞ্জ, সাব্বিরকে নিয়ে নির্ভর কোচ বাবুল। লঙ্কাপুরীতে হৃদয়ের লঙ্কা কাণ্ড, এলপিএলে 20 বলে 50 হাঁকিয়ে জাফনাকে তুললেন ফাইনালে, বল হাতে সাকিবের উইকেট। গেল 2 বছরের ক্রীড়াঙ্গনেও হাওয়া বদল, সংস্কার হলেও মাঠের বাস্তবতা তথই বচ। পরিকল্পনাতেই আটকে অধিকাংশ ফেডারেশন। সম্মতি না দেয়ায় লুই ওয়াটসনকে এখনই পাচ্ছে না বাংলাদেশ। জন্ম নিবন্ধন তৈরি হলেও শুরু হয়নি পাসপোর্টের কাজ। নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে। শুরুতেই ক্রিকেট। অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6টায়। এদিকে ডারউইনে একসঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছে গোটা দল, যেখানে ব্যাটিং বোলিং নিয়ে হয়েছে আলাদা সেশন। পেসার হাসান মাহমুদের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। ডারউইনের ডিএক্সি অ্যারেনার সবুজ ঘাসে লিটনের নির্ভার ছুটে চলা, এই ছবিটা টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির। মাঝে কত সংকট, কত অনিশ্চয়তা, তবে সব কাটিয়ে এলকেডির ফেরার অপেক্ষায় ওই 22 গজ। শুধু লিটনের ফেরাই নয়, তৃতীয় দিনের অনুশীলন ব্যতিক্রম আরও একটা কারণে। এদিন যে বিশ্রাম শেষে দ্বিতীয় বহর দলের সঙ্গে প্রথমবার একসঙ্গে সবার অনুশীলন। শুরুতেই ক্যাচিং প্র্যাকটিসে যত মনোযোগ, তারপর ছুইংয়ে স্টাম্প ভাঙার টাস্ক, যা উতরে পেসার মুশফিক হাসানের সে কি উল্লাস। গোটা দলকে পাওয়ায় হেড কোচ সিমন্স আরও একবার ঝালিয়ে নিলেন, দিলেন স্লিপে তালুবন্দি করার টোটকা। সেখানেও থ্রোয়ারের ভূমিকায় লিটনের খুনসুটি। আরও একটা কারণে এই অনুশীলনটা বিশেষ। অজিদের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল ভোরে যে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হবে টিম টাইগার, যেখানে শিষ্যদের পরখ করার শেষ সুযোগ টাইগার হেড কোচের। তবে লিটন খেলবেন কি খেলবেন না সে সিদ্ধান্ত ম্যাচটিতে। 3 দিনের আনঅফিসিয়াল ম্যাচ হওয়ায় পুরো স্কোয়াডকে বাজিয়ে দেখার সুযোগ মিলবে। তবে অস্ট্রেলিয়ার এই একাদশেও আছে একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার। শুধু এই ম্যাচই নয়, গোটা সিরিজেই টাইগাররা আত্মবিশ্বাসী ভিন্ন এক কারণে। আমার কাছে মনে হয় যে আমাদের যে প্র্যাকটিস গেমটা আছে সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কন্ডিশনের সাথে পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য এটা আসলে অনেক কাজে দিবে আমাদের। খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে আজকে। ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। এরপরে অবশ্যই আমাদের আরো সামনে অনেক টাস্ক আছে এবং অনেক সেশন আছে। প্রস্তুতি ম্যাচ শেষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে আরও 4টা সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল, যেখানেই হবে আসল গেম প্ল্যান। মাহবুব রিমন, স্টার প্লে। সাব্বির রহমান আপাতত চিন্তায় নেই। সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ মিজানুর রহমান বাবলু। আফিফকে দেখতে চান টপ মিডল অর্ডারে। এ দলের প্রস্তুতিতে বিবেচনায় সাউথ আফ্রিকার কন্ডিশন। সাইফ হাসান নাজেহাল করে ছাড়লেন মুস্তাফিজুর রহমানকে। ব্যাট হাতে একের পর এক খেললেন গুড শট, সেরা বোলারের বিপক্ষে সেরা ব্যাটিং। সেটি নিয়ে কথা চালাচালি চলল, বল নিক্ষেপ হলো মজার ছলে। ফেরার তাড়না দিয়েই তো এত সব। জাতীয় দলকে রিপ্লেস করার পথ বাংলাদেশের দল। সেই ক্যাম্পে লম্বা সময় ধরে ঘাম ঝরাচ্ছেন সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। কোচ মিজানুর রহমান বাবুলও উচ্ছ্বসিত এই ক্রিকেটারদের নিয়ে। আমি দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে ম্যাচে। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। যে আপনি 4-5-এর নিচে আফিফ খেললে, আফিফ হলো অনেক বড় মানে হিটার না যে। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা হচ্ছে বেশ, কিন্তু পরের ধাপের পেসারদের কি অবস্থা? জাতীয় দলের পেসারদের রিপ্লেস করার সক্ষমতা কতটুকু? ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে ব্যাক করার মতো এত বলার তো এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। বাট
আমাদের পাইপলাইনগুলো যারা নাকি ব্যাকআপ বোলার আছে তারা মনে করি যে ভবিষ্যতে তারা খুব ভালো পেস বোলিং ইউনিটটা আমাদের খুব ভালো স্টিল আছে, বাট যদি আমরা ধরি রানার মতো, তো রানাকে তো সময় দিতে হয়েছে, তো ওই সময়টা দিলে আমরা মনে হয় যে আরেকটা বাঞ্চ পেস বোলিং ইউনিট পাবো। প্রসঙ্গ উঠে আসে সাব্বির রহমানকে নিয়েও। তাকে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই কোচ বাবুলের। সরি, আমি এখনো পর্যন্ত সাব্বিরের সাথে কাজ করিনি। ইদানিংকালে সাব্বিরের সাথে আমার কাজ করা হয় না। সাব্বির তো মাত্র এসেছে এবং সাব্বির হলো এইচপি টিমের সাথে আছে, হয়তো এখন আন্ডার 23 খেলবে, দেন সে হয়তো টপ এন্ডে যাবে। মামুনুর রশিদ, স্টার প্লে। তাওহিদ হৃদয়ের ঝড়ে উড়ে গেল গলগালান্টস। লঙ্কান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার 1-এ 14 রানের জয়ে ফাইনালে জাফনা কিংস। 21 বলে 54 রানে আনবিটেন ছিলেন টাইগার ব্যাটার হৃদয়। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে 3 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট শিকার সাকিব আল হাসানের। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। ব্যাটিংয়ে নেমেই ঝড় তুললেন তাওহিদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার 1 ম্যাচে জাফনা কিংসের হয়ে মাত্র 21 বলে অপরাজিত 54 রান করেন বাংলাদেশের এই ব্যাটার। 3, 4 ও 5 ছক্কার ঝড়ে 20 বলেই তুলে নেন 50। 257.14 স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল 101 মিটারের বিশাল এক ছক্কাও। শুধু আজকের ইনিংস নয়, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে আছেন হৃদয়। এখন পর্যন্ত 4 ইনিংসে 141 রান করেছেন তিনি। আসরের 4 ম্যাচ খেলা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান, আর আসরের সেরা স্ট্রাইক রেট 213.64 তার নামের পাশে। 4 ইনিংসে আউট হয়েছেন মাত্র একবার, ফলে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে 141। প্রথম ম্যাচে 21 বলে অপরাজিত 35 রান করেন হৃদয়। এরপর দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর রূপে দেখা যায় তাকে। মাত্র 8 বলে অপরাজিত 31 রানের ইনিংসে ছিল একটি 4 ও 4টি ছক্কা। সেই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য 387.50। তৃতীয় ম্যাচে 16 বলে 21 রান করলেও কোয়ালিফায়ারে আবারও খেললেন ম্যাচ বদলে দেওয়া ইনিংস। এলপিএলের হৃদয়কে আগের চেয়ে অনেক বেশি নির্ভর ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। যে জায়গাগুলোতে আগে তাকে কিছুটা দুর্বল মনে করা হতো, সেখানেও উন্নতির ছাপ স্পষ্ট। অফ সাইডের শট খেলছেন, সোজা ব্যাটে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। চাপের মুহূর্তে বড় শট খেলা এবং ইনিংসের গতি বাড়ানোর সক্ষমতা এবার আরও পরিণত মনে হচ্ছে। রেটিংয়েও তিনি এগিয়ে আছেন সাকিব আল হাসানের চেয়ে। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরমেন্সে বলা যায় এবারে লঙ্কা প্রিমিয়ার লিগে সত্যি উঠছেন তাওহিদ হৃদয়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এবারে ফুটবল। বাংলাদেশের হয়ে খেলানোর জন্য লুই ওয়াটসনের জন্ম নিবন্ধন তৈরি করেছে বাফুফে। তবে আয়ারল্যান্ড প্রবাসী এই ফুটবলার এখনই লাল সবুজের জার্সি গায়ে খেলতে চাইছেন না, তাই থেমে আছে পাসপোর্টের কাজ। ওয়াটসন সম্মতি দিলেই পাসপোর্টের কাজ শুরু করবে বাফুফে। সো হিজ বার্থ সার্টিফিকেট ইজ ডান অ্যাকচুয়ালি। তো অনেক মাধ্যমে বলা হচ্ছে যে এখন যদি আমরা কথা বলি সে হয়তো রাজি হবে। ইংল্যান্ড অনূর্ধ্ব 15, আয়ারল্যান্ড অনূর্ধ্ব 18 ও 21 দলে খেলা ফুটবলার লুই ওয়াটসন। হঠাৎই তাকে নিয়ে বেশ সরব বাংলাদেশের ফুটবল ফ্যানরা। সামাজিক মাধ্যমে ফ্যানরা দাবি করছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং খুব শীঘ্রই তাকে লাল সবুজের জার্সিতে দেখার আশা করছেন তারা। বাফুফে একটু সহায়তা করলেই নাকি তাকে দেখা যাবে হামজা চৌধুরীর সতীর্থ হিসেবে। কিন্তু আদৌ কি তাকে অতি দ্রুতই লাল সবুজের জার্সিতে দেখা সম্ভব? নো আসলে থ্যাংক ইউ ফর ব্রিংিং দিট আপ। লুই ওয়াটসনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই, বিকজ আমি গতকাল হঠাৎ করে দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো গত বছর অ্যারাউন্ড ডিসেম্বরে আমাকে প্রথম আমার প্রেসিডেন্ট তাবিদুল সাহেব লুই ওয়াটসনের কথা বলেন। 13ই ডিসেম্বরে আমি লুই ওয়াটসনকে প্রথম টেক্সট করি হোয়াটসঅ্যাপ মেসেজে, জেমি রেফারেন্সে। ওর সাথে সাথে উনি আমাকে গেট ব্যাক করে, বাট উনি বলেন যে উনি তখন ট্রেনিংয়ে খুব ব্যস্ত, ভেরি সুন উনি আমাকে সময় দিবে, আমার সাথে কথা বলবে। অ্যান্ড ওই কমিউনিকেশন চলতে চলতে 11 জানুয়ারিতে মানে অলমোস্ট 1 মাস পরে ফাইনালি তার সাথে আমার কথা হয়। উই হ্যাড আ লাভলি লং ডিসকাশন, ভেরি পজিটিভ। এবং উনি ওই মুহূর্তে হি ওয়াজ নট শিওর, এবং এখনও কিন্তু উনি শিওর না। লেট মি ভেরি ক্ল্যারিফাই অ্যাবাউট ইট। বাট উনি যেটা বলেন যে দেখো আমি সিরিয়াসলি কনসিডার করছি বাংলাদেশে খেলার জন্য,
বাট এই মুহূর্তে আই এম নট শিওর, সো ওই জন্য হি অ্যাপোলোজাইজ যে একটু সময় নিয়ে তোমার সাথে কথা বলেছি। বাংলাদেশের সাবেক কোচ জেমিডের মাধ্যমে লুই ওয়াটসনের সন্ধান পায় বাংলাদেশ। এরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে যোগাযোগ শুরু করে, চেষ্টা করে তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য রাজি করাতে। আর এ লক্ষ্যে জন্ম নিবন্ধনের কাজটাও সেরে ফেলে ফুটবল ফেডারেশন, কিন্তু এরপর আর কাজ আগায়নি। সার্ভিস রেডি, বার্থ সার্টিফিকেট হওয়ার পর আমি তখন ওকে বলি, লুক উই আর অল রেডি নাও, অল উই নিড নাও ইজ তুমি কনসুলেটে যাবা। এবং আমি তাকে এটাও বললাম যে তুমি কনসুলেটে গিয়ে পাসপোর্টটা করে ফেলো, তারপর খেলো না খেলো তুমি পরে দেখা যাবে, বাট পাসপোর্টটা আমরা সেরে ফেলি। বাট ও তখন একটু সময় চান, বলি দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা অনেক কষ্ট করে এই কাজগুলি করেছো, বাট আমি একদম সিদ্ধান্ত না দিয়ে পাসপোর্টটা নিতে চাচ্ছি না। ওয়াটসনকে না পেলেও অন্য প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছে বাফুফে। এর মধ্যে ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিমের কাজ প্রায় সম্পূর্ণ। কাজ চলছে আরও 3 ফুটবলারকে সাফেই খেলানোর জন্য। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। আই বিলিভ লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাব সাবা এফকেতে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। আজারবাইজানের স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইড প্লাস জানিয়েছে এই তথ্য, যদিও ক্লাব দুটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে কি শেষ হতে চলল হামজা চৌধুরীর ইংলিশ লিগে অধ্যায়? এফএ কাপ ও কমিউনিটি শিল্ড কাপ জয়ী বাংলাদেশি তারকাকে কিনতে যাচ্ছে আজারবাইজানের ক্লাব সাবা এফকে। আজারবাইজানের স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইড প্লাস বলছে এই কথা। লেস্টার সিটির সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে হামজার। তবে এবার দলবদলের মৌসুম শুরু হতেই গুঞ্জন ওঠে ইংলিশ ক্লাবটি ছাড়বেন হামজা। নতুন গন্তব্য হিসেবে আজারবাইজানের 2 ক্লাব কারাবাখ এফকে ও সাবা এফকের নাম আসে। এবার সেই গুঞ্জন সত্যি বলছে আজারবাইজানের সংবাদ মাধ্যম, যদিও লেস্টার বা সাবার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটি এবার খেলতে পারছে না চ্যাম্পিয়নশিপেও, নেমে গেছে 3য় স্তরের প্রতিযোগিতায়। এরপর আরও গুঞ্জন ওঠে ক্লাবটি ফুটবলারদের ঠিকমতো বেতন দিতে পারছে না। 2015 সালে লেস্টার সিটিতে যোগ দেন হামজা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 121 ম্যাচ খেলেছেন 28 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার, করেছেন 1 গোল। লেস্টারের সাথে চুক্তি চলাকালীন বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছেন। এদিকে হামজা কোন ক্লাবে যাচ্ছে তার উপর নির্ভর করছে বাংলাদেশেরও ভাগ্য। সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ফিফার উইন্ডোর আগে, তাই হামজা যেই ক্লাবে খেলবেন সেই ক্লাব যদি উইন্ডোর আগে তাকে ছাড়তে রাজি না হয় তাহলে কিছুটা বিপদেও পড়বে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। 5 আগস্ট 2024 শুধু একটি সরকারের পতন নয়, বদলে যায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কাঠামো। সেই পরিবর্তনের ঢেউ পৌঁছে যায় দেশের ক্রীড়াঙ্গনেও। যে ক্রীড়া প্রশাসন বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, একই নেতৃত্ব আর বিতর্কে আটকে ছিল, সেখানে শুরু হয় সবচেয়ে বড় পুনর্গঠন। 2 বছরে কি বদলেছে বাংলাদেশের খেলাধুলা? 2024-এ সরকার পতনের সাথে সাথে ক্রীড়া প্রশাসনে ভূমিকম্প শুরু হয়ে যায়। পরিবর্তনের প্রথম ধাক্কাটা আসে জাতীয় ক্রীড়া পরিষদে। একের পর এক ফেডারেশন ভেঙে দেওয়া হয়, গঠন করা হয় অ্যাডহক কমিটি। উদ্দেশ্য দলীয় প্রভাব কমিয়ে নতুন নেতৃত্ব আনা। সরকার ঘোষণা দেয় কেউ একই পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। অর্থাৎ দীর্ঘদিন ধরে একটি ফেডারেশন দখলে রাখার সংস্কৃতির অবসান ঘটানোর উদ্যোগটা নেওয়া হয়। গেল 2 বছরে ইতিবাচক পরিবর্তনের বড় হাওয়াটা লেগেছে দেশের ফুটবলে। নারী ফুটবলের ধারাবাহিক সাফল্য দেশের ফুটবলে নতুন আশার জন্ম দিয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে। অন্যদিকে কাজী সালাউদ্দিনের পর তাবিথ আওয়ালের নেতৃত্বে ছেলেদের ফুটবলটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গোছানোর চেষ্টা চলছে। বিদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হওয়া, প্রবাসী প্রতিভা খোঁজা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর বেড়েছে এই 2 বছরে। ক্রিকেটে দেখা গেছে সবথেকে বড় নাটক। একদিকে যেমন হামজা চৌধুরীর মতন নতুন পোস্টার বয় পেয়েছে বাংলাদেশ, অন্যদিকে লাল সবুজের জার্সি থেকে হারিয়ে গেছেন সাকিব আল হাসান। সাকিব মাশরাফি ইস্যু সহ সবথেকে বেশি আলোচনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে দীর্ঘদিনের সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে শুরু হয় নতুন অধ্যায়। এই 2 বছরের মাঝে ক্রিকেটের সবথেকে ক্ষতি হয়েছে রাজনৈতিক বৈরিতার জেরে 2025 টি-20 বিশ্বকাপে না খেলা।
কিন্তু সেখানেই শেষ নয়। 2026 সালে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্তে অনিয়মের অভিযোগ পাওয়ার পর পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়। গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। সভাপতির দায়িত্ব পান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার অধীনেই এখন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচনমুখী ক্রীড়াঙ্গন আনার একটা চেষ্টা এখনো চলছে। একের পর এক ফেডারেশনের কাছে বার্তা যায় অ্যাডহক কমিটি স্থায়ী নয়, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব আনতেই হবে। 2026 সালের মাঝামাঝি 27টি ফেডারেশনের অ্যাডহক কমিটিও ভেঙে দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে মাঠের বাস্তবতা নিয়ে প্রশ্ন কম নয়। প্রশাসন বদলালেও কোথায় তৃণমূলের লীগ, কোথায় জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা? অনেক ফেডারেশন এখনো অর্থ সংকটের, অনেক খেলোয়াড় এখনো আন্তর্জাতিক মানের সুবিধা পান না। 2 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রশাসনিকভাবে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। নতুন মুখ এসেছে, পুরনো অনেক প্রভাব কমেছে। স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি এসেছে, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস বিচার করবে অন্যভাবে। বোর্ডরুমে নয়, মাঠের ফলাফলেই বোঝা যাবে এই পরিবর্তন সত্যি সফল হয়েছে কিনা। স্যার মাহবুব, স্টার প্লে। ফিফার সামাজিক উন্নয়নমূলক উদ্যোগকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে প্লেইং ফর পিস ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম 2025-26-এর দ্বিতীয় বছরের কার্যক্রম। ফিফা ফাউন্ডেশনের সহযোগিতায় অভিযাত্রিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার রাজধানীর ইয়থ ক্লাব ফুটবল টার্ফে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই কর্মসূচির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের অংশ হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর মিরপুর এলাকার 10 থেকে 18 বছর বয়সী প্রায় 1000 সুবিধাবঞ্চিত শিশু কিশোর এবং 50 জন সুবিধাবঞ্চিত তরুণ তরুণী নিয়মিত ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি নেতৃত্ব বিকাশ, জীবন দক্ষতা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ফুটবলের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক পরিবর্তন গড়ে তোলাই প্লেইং ফর পিস কর্মসূচির মূল লক্ষ্য। জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এবার ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন খোদ ফিফা কাউন্সিলের সদস্য আর জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী বিন আল হুসেইন। তার দাবি 2026 বিশ্বকাপে ইনফান্তিনোকে সমর্থনের জন্য চাপ দেওয়া হয়েছিল জর্ডানকে। বাকিটা তানজিম ঐশীর রিপোর্টে। জিয়ান্নি ইনফান্তিনোর কপালে শনির দশা যেন কোনোভাবেই কাটছে না। ফিফার শীর্ষ কর্তাকে ঘিরে আবার উঠেছে বিস্ফোরক অভিযোগ, সেটাও কিনা খোদ ফিফা কাউন্সিলের সদস্য এবং জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী বিন আল হুসেইনের। তার দাবি 2026 বিশ্বকাপে তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করেছেন ফিফার সভাপতি। আলী বিন আল হোসেইনের অভিযোগ, টুর্নামেন্ট চলাকালে ফিফার পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয় ইনফান্তিনোকে সমর্থন দিলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা করা হবে। কিন্তু এর আগে দীর্ঘ কয়েক মাস বিভিন্ন বিষয়ে সহায়তা চাইলেও কোনো সাড়া পায়নি জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন। এই ঘটনাকে তিনি সরাসরি ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন। এতেই শেষ নয়, জর্ডান ফুটবলের ক্ষোভ জমেছে আরও নানা ইস্যুতে। খোদ ফিফা কাউন্সিলের এই সদস্যর দাবি, বিশ্বকাপে অংশ নিতে গিয়ে জর্ডানের সমর্থকদের চড়া দামে টিকিট কিনতে হলেও যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি। এছাড়াও 2025 সালের আরব কাপের ফাইনালে ওঠার পরও এখন পর্যন্ত খেলোয়াড়রা প্রাপ্য অর্থ বুঝে পায়নি। আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ইনফান্তিনোর সুসম্পর্কের কথা তো সবারই জানা। জর্ডান ফুটবলের সভাপতির দাবি, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে কর দিতে হয়েছে তাদের, অথচ কানাডা আর মেক্সিকোতে থাকা দলগুলোকে নাকি কোনো ধরনের খরচ বহন করতে হয়নি। এই অভিযোগের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি শুধুই জর্ডানই ক্ষুব্ধ, নাকি ফিফার ভেতরে বাড়ছে অসন্তোষ? আলী বিন আল হুসেইনের এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক আগে থেকেই তুঙ্গে। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডান গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও মাঠের লড়াইয়ের চেয়ে এখন বেশি আলোচনায় মাঠের বাইরে তাদের এই অভিযোগ। তানজিম ঐশী, স্টার প্লে।
বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি দুহাত বাড়িয়ে দিলেন মাদ্রিদের জন্য। দাবানলে পুড়ে যাওয়া মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনে ৮০,০০০ ইউরো সহায়তা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইজাবেল দিয়াজ আইসো সামাজিক মাধ্যমে এই তথ্য জানান। সাম্প্রতিক ভয়াবহ দাবানলে মাদ্রিদের অঞ্চলটির ১৭টি পৌরসভার প্রায় ৩০,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি অনলাইন অনুদান পোর্টাল চালু করে মাদ্রিদ কমিউনিটি, যেখানে ব্যাংক ট্রান্সফার সহ বিভিন্ন মাধ্যমে অনেক সহায়তা করেছেন। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন, স্টার প্লে।